কি রে সুমাইয়া, তোর আবার কি সমস্যা রে? আমারে ধইরা রাখছিস কে? কেন মা, আমি তোমার সাথে যাবো? তুমি তো আমারে নিতা না, তাই তো আমি তোমারে ধইরা রাখছি মা। না না, আমি তো এখন কাজে যাব রে মা। আমার তো অনেক কাজ। আমারে এখন সাইরা দে মা। না না মা, আজ আমি তোমার একটা কথাও শুনবো না। তুমি প্রতিদিন সকালবেলা আমায় ঘরে রেখে চলে যাও, আর আসো না। সারাটা দিন আমি তোমার অপেক্ষায় থাকি। দিন শেষে তুমি আমার জন্যে বড়লোকদের খাওয়া ইটু কাটা নিয়ে আসো, আমাকে খাওয়ানোর জন্য। না রে মা, আমরা তো গরিব, বস্তিতে আমাদের বসবাস। সারাদিন ওদের বাড়িতে খেটে খুঁটে যতটুকু পাই তাই দিয়েই তো আমাদের সংসারই চলে না। ওরা যে আমাদের ফ্রিতে কিছু খেতে দিচ্ছে সেটাই তো অনেক। এইভাবে এটু কাটা বলে অবজ্ঞা করিস না রে মা। না মা, আমি শুনেছি আজ নাকি ওই বড়লোক আন্টিদের বাড়িতে শীত উৎসব উপলক্ষে পিঠা বানানো হবে। আর ওদের বাড়িতে কোনো উৎসব হলেই তো তুমিই রান্না করো, আর তাই আজকেও তুমিই পিঠা বানাবে মা। আর আমার মা পিঠা বানাবে আর আমি খাবো না, তা তো হয় না। না রে মা, তা হয় না। আমি তোর জন্য পিঠা নিয়ে আসবো। ওদের বাড়ি তোকে নিয়ে গেলে ওরা রাগ করবে রে মা, মারবে। তুই জানিস না, তোর ওই বাড়িতে যাওয়াটা ওরা মোটেও পছন্দ করে না। আগের বার দেখছিলি না, আমি তোরে দুমুঠো পোলাও খাওয়ানোর জন্য কত আশা নিয়ে বড় লোকদের বাড়ি নিয়ে গিয়েছিলাম। সারাদিন অক্লান্ত পরিশ্রমের পর আমার ভাগের ভাতের বিনিময়ে কয়টা ভালো মন্দ খাওয়াইতে চাইছিলাম, কিন্তু ওরা ওরা তোরে শুধু অপমানই করে নাই, ওরা তোরে মারছেও। থাক মা, সব ভুলে যাও। ওনাদের তো দুজন মেয়ে আছে, আমি তো তাদেরই মতন। হয়তোবা এবার তারা আমার সাথে এমন করবে না মা। আচ্ছা ঠিক আছে, তোকে নিয়ে হয়েছে আমার যত্ত জ্বালা। কানের কাছে খ্যান খ্যান না করে চল এবার। কতদিন পর মায়ের হাতের বানানো পিঠা খাবো, যদিও পিঠাগুলো আমাদের নয়। মেম সাহেব, আমি চলে এসেছি। কিরে রোজিনা, এত বেলা পর তোর আসার সময় হলো? মাসের বেতন মাসেই পাও তো, তাই টের পাও না। মাসে কদিন যায়? আরে বাহ, সাথে আবার ওই লেজুরটাকেও নিয়ে এসেছিস। তোকে কতবার নিষেধ করেছি বলতো, এসব নোংরা বস্তির ছেলে মেয়েদের আমার বাড়িতে আনবি না। না না মেম সাহেব, আপনি ভুল করছেন। আসলে কি বলুন তো, সে তো অনেক দিন হলো এসেছে। মেয়েটা আমার কখনোই পিঠে খায়নি। আজ তো আমি পিঠে বানাবো, তাই ভাবলাম ওকে সাথে নিয়ে আসি। এই যে সত্যি কথা মেম সাহেব, আর কোনোদিন ওকে আনবো না। মা, এ কি বলছো তুমি? এসব বস্তিদের যত বেশি মাথায় তুলবে, এরা তত বেশি প্রশ্রয় পাবে। আহ, কত শখ! বসতে দিলে খেতে চায়, খেতে দিলে শুতে চায়। কেন, কি হয়েছে? আর বোন, তোর আবার কি সমস্যা? রোজিনা খালা তো আমাদের বাসায় কাজ করে। সারাদিন সে অক্লান্ত পরিশ্রম করে আমাদের জন্য। সে তো আমাদের পরিবারেরই একজন, আর আমরা তার মেয়ের জন্য এইটুকু করতে পারবো না? ইস, ছি 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 ছি। দেখো মা, সুলতানা ওই বস্তির নোংরা মেয়েটার হাত দিয়ে ধরলো। হ্যাঁ তো, আমি তো ওকে একটু আদর করলাম, তাতে কি হয়েছে? ওরা গরিব হতে পারে, হয়তো অন্যের বাসায় কাজ করে, কিন্তু তাতে কি ওরা মানুষ না? দেখ সুলতানা, তুই কিন্তু ওই বস্তিগুলোর সাথে থেকে অনেকবার বেড়েছিস। তোর ব্যবস্থা আমি পরে করছি, আগে তুই এদের ব্যবস্থা করতে দে আমায়। আর এই যে রোজিনা, কথা কি কানে যায় না তোর? যা, মেয়েটাকে নিয়ে এখনই এখান থেকে সর। সিমেম সাহেব, আমাকে একটু পিঠার চাল আর গুড়টা কোন দিকে সেটা দেখিয়ে দিন, আমি চলে যাচ্ছি। দেখ, ওইসব কিছু রান্নাঘরেই রাখা আছে। এখন তুই আমার চোখের সামনে থেকে বিদায় হতো মেয়েটাকে নিয়ে। আর শুনে রাখ, খবরদার, তোর মেয়ে যেন আমার খাওয়ার সময় আমার সামনে না আসে, এই বলে দিলাম। ঠিক আছে মেম সাহেব, আমি ওকে বলে দিব। মা, মা, আমার সাথে ওরা এমন খারাপ ব্যবহার করলো কেন? আমি ওদের কি করেছি? তোকে বলেছিলাম না মা, আমরা গরিব, নোংরা বস্তিতে আমাদের বসবাস। আমাদের দেখলে ওদের ঘেন্না লাগে,
বমি পায় ওদের। কি বলছো কি মা? আমাদের রান্না করা খাবার খেতে ওদের ভালো লাগে? আমাদের হাতে গোছানো বিছানায় ওদের শুতে ভালো লাগে? আমাদের সব কাজ ওদের ভালো লাগে, কিন্তু আমাদের বেলায় ওদের যত ঘেন্না আর বমি পায়। এ কেমন বিচার মা? ও তুই বুঝবি না রে মা, বড়লোক নামক শোষণ শ্রেণীর মানুষেরা এমনই হয়। তারা গরিবের রক্ত চুষে খায়, কিন্তু যথাযথ পারিশ্রমিক দিতে গেলেই এদের যত কষ্ট। নে, তুই এখন কান্না বন্ধ কর। পিঠা বানানো হয়ে গেলে তোকে এখানেই কটা তুলে দেব। কেন মা? আমি সুলতান আপুর সাথে বসে খাবো। আমি ডাইনিং এ বসে সবার সাথে খাবো। না, খবরদার, ওখানে যাবি না। দেখলি না কি বললো? ওখানে গেলে ওরা তোকে মারবে তো। না না মা, সুলতান আপু আমায় অনেক আদর করে। দেখো মা, আপু সব সামলে নেবে, তুমি চিন্তা করো না মা। তোকে নিয়ে আর পারি না। পিঠাটা একেবারে অমৃত ন্যায় হয়েছে। খাসা বলেছো বাবা, সত্যি রোজিনা আন্টির হাতে জাদু আছে। এরকম পিঠা সে ছাড়া আর কেউ বানাতে পারবে না। কি বলিস রে? তা কই কই সে রোজিনা? ওর মেয়েটাকে নিয়ে এলেও তো পারতো। রোজিনা, ওই রোজিনা, কই গেলি রে? আয় তো দেখি। মা দেখো না, বাবা আবার ওই বস্তির লোকগুলোকে ডাকছে। আমার কিন্তু এবার সত্যি সত্যি বমি চলে আসবে। ওগুলোকে দেখলেই আমার ঘেন্না হয়। ও হ্যাঁ রফিক, খাওয়ার সময় এই বস্তিগুলোকে ডেকো না তো। আমাদের ক্লাস আর ওদের ক্লাস দেখেছো? ওরা কতটা আনস্মার্ট দেখেছো? এ কেমন কথা বলছো তোমরা? ওরা গরিব তাই বলে কি ওরা মানুষ নয়? ওদেরও মন আছে। ওদের হাতের পিঠা খেতে ঘেন্না লাগে না, কিন্তু ওদের ঘেন্না লাগে? এ কেমন মন মানসিকতা তোমাদের! ছি ছি। শুধু কি তাই বাবা, আমি ওদের কত করে বলেছি ওদের সাথে ভালো ব্যবহার করতে। ওরাও আমাদের পরিবারের একজন, কিন্তু ওরা তো ওদের পাপ সম্পর্কে অবগত নয়। তাই রুমেনা, তাই রুমেনার মা, তোমরা ওদের সাথে এরকম অন্যায় করেছো? ছি 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 ছি। আল্লাহ সইবেন না তোমাদের এমন পাপ। দাস দাসীর মৌলিক অধিকার প্রদানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ হলো, তারা তোমাদের ভাই। আল্লাহ তাদের তোমাদের অধীন করেছেন। সুতরাং যার অধীনে তার ভাই রয়েছে, তার উচিত সে নিজে যা খায় তাকেও তাই খেতে দেওয়া, নিজে যা পরিধান করে তাকেও তাই পরতে দেওয়া, এবং তার অসাধ্য কোনো কাজ তার উপর না চাপানো। আর যদি এমন কোনো কষ্টসাধ্য কাজের ভার তাকে দেওয়া হয়, তাহলে সে যেন তাকে সাহায্য করে। সুনানে আবি দাউদ, হাদিস 5158। জি সাহেব, ডাকছিলেন? ও হ্যাঁ, এসেছিস? তোকেই ডাকছিলাম। নে বস, একসাথে খাই। আরে সুমাইয়া, ওদিকে যাস না, যাস না ওখানে। আরে ও আসবে না কেন? আর তুই বা কেন ওখানে দাঁড়িয়ে? হে মানে, কিরে ওরকম তোতলাচ্ছিস কেন? আয় বস, আমাদের সাথে বস। আমার আসলে ভুল হয়ে গিয়েছিল তখন। আমার বোঝা উচিত ছিল যে আমাদের বাড়িতে যারা কাজ করে তারা আমাদের পরিবারেরই অংশ। তবে আমি এখন অনুতপ্ত। হ্যাঁ বোন সুমাইয়া, আমিও তোমার সঙ্গে অবিচার করেছি। আমায় মাফ করে দিও তুমি। অবশেষে তারা কৃতদাসদের প্রতি আল্লাহর রসুলের নির্দেশ সম্পর্কে জানল। অতঃপর সবাই সুখী ও নির্দ্বিধায় থাকা শুরু করলো।